অর্থনীতি, বাণিজ্য আর বিনিয়োগে কঠিন সময় পার করছে বাংলাদেশ। নতুন উদ্যোগ প্রায় স্থবির, গতি পাচ্ছে না ছোট বড় অনেক ব্যবসা। এর সাথে বিদ্যুৎ গ্যাস সংকট, ডলারের অভাব, সুদের হার, খেলাপি ঋণের মতো ইস্যু যোগ হলে একেবারে পিলে চমকে যাবার মতো দশা। এমন অবস্থার জন্য মোটা দাগে বিদায়ী সরকারকে দায়ী করা হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে গত দেড় দশকে ব্যবসায়ীরা কি নিজেদের কাজ সঠিকভাবে করেছেন? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসির সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনার সাথে আমার প্রথম এরকম শোতে দেখা হচ্ছে। আমরা শুরুতে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের বিজনেসদের ম্যানদের ভিতরে যদি পায়োনিয়ার বলতে হয়, আপনি নিঃসন্দেহে তাদের ভিতরে একজন। নানা কারণে আমরা দেখতে পাচ্ছি যে গত দেড় দশকের কথাই যদি বলি, যেহেতু মাত্রই এক ধরনের রাজনৈতিক পালাবদল হলো বা ক্ষমতার পালাবদল হলো, এবং এই উত্তরটা আমি আপনার রাজনৈতিক পরিচয় থেকে চাই না, আমি ব্যবসায়ী পরিচয় থেকে চাই। সেটা হচ্ছে যে গত দেড় দশকের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিকে এবং অর্থনীতির পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট গত সরকার সূচক ভিত্তিক বা পরিসংখ্যান ভিত্তিক অনেক সাফল্যের কথাও বলেছে, আমরা দেখেছি ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে। তাহলে অর্থনীতি আর ব্যবসায় আমরা ধাক্কাটা কেন খেলাম? আপনার মূল্যায়ন জানতে চাই। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে স্টুডিওতে ডাকার জন্য। দুই নাম্বার, যেটা আমি যারা বাংলাদেশকে আজ পর্যন্ত গত 1-2 মাসে বাংলাদেশে যে একটা পরিবর্তন আনা সম্ভব করছে, যারা এর জন্য আত্মহতি দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি যারা মারা গেছে, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত অবস্থায় এখন হসপিটালে আছেন, তাদের সুস্থতা কামনা করে আমি জাস্ট আপনার প্রশ্নটা উত্তর দিতে চাই। যারা ব্যবসা করে তারা এখন দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হলো যারা সম্পদ সৃষ্টি করে, যেমন আপনি যদি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি করেন, একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি করেন, বা যে কোনো ইন্ডাস্ট্রি করে যদি উৎপাদন করেন, তার মাধ্যমে আপনার সমাজে সম্পদ সৃষ্টি করেন। এই সম্পদের টোটাল যত সম্পদ আমরা সৃষ্টি করি, সাথে যারা কৃষি উৎপাদনের মাধ্যমে ধরেন, ইভেন একটা কৃষকও দেশের জন্য সম্পদ সৃষ্টি করে, যিনি উৎপাদনের মাধ্যমে দেশে সম্পদ সৃষ্টি করে। আরেকটা গ্রুপ এখন দাঁড়িয়ে গেছে গত এক যুগে, যারা সম্পদ সৃষ্টি করে না কিন্তু সম্পদ অর্জন করে। এটা আমার আপনাকে বলে বুঝাইতে হবে না যে এই সৃষ্টিকারী এবং অর্জনকারী কারা। দুঃখের বিষয় হলো প্রত্যেক দেশেই এই ভাগটা আছে, কিন্তু এটা হলো নেহায়েত, এটা হলো এক ধরনের গণতান্ত্রিক ডেফিসিট। অর্থাৎ গণতন্ত্র থাকলেও এটা হয়, গণতন্ত্র না থাকলে এটা বেশি হয়। সো এটা হলো যে যারা সরকারে থাকে, ক্ষমতায় থাকে, তাদের আশেপাশে সবসময় কিছু লোক থাকে যারা সম্পদ অর্জন করে কিন্তু সৃষ্টি করে না। অর্থাৎ যারা ঘুষ খায়, যারা ইচ্ছাকৃতভাবে সরকারি টাকা লুণ্ঠন করে। যেমন বাংলাদেশে এখন চিরাচরিত নিয়ম যে 100 টাকার যদি আপনি একটা টেন্ডার হয়, সেটা এখন হচ্ছে 150 টাকা। এগুলি নিত্য নৈমিত্তিকভাবেই আমাদের খবরের কাগজে আসে যে এখানে 200 কোটি টাকা লুটপাট, এখানে 300 কোটি টাকা লুটপাট। তো যারা লুটপাট করে তাদের কিন্তু টাকা থাকে, আর যারা সম্পদ সৃষ্টি করে উৎপাদনের মাধ্যমে তারাও কিন্তু উপার্জন করে, কিন্তু তাদের উপার্জন কিন্তু খুব কম। এখন যখন একটা সমাজে যখন সৃষ্টিকারীদের থেকে সম্পদ অর্জনকারীদের নাম্বার বেড়ে যায়, অথবা সম্পদ সৃষ্টি করে যারা উপার্জন করে তাদের উপার্জন থেকে যখন সম্পদ অর্জনকারীদের উপার্জন বেড়ে যায়, তখন সমাজে বহুমাত্রিক বৈষম্য সৃষ্টি হয়। গত 1 দশকে সেটাই হয়েছে। গত 1 দশকে যেটা হলো সেটা হলো সরকারের ভিতরে একটা একটা আমরা বলি রুলিং ক্লিক অথবা রুলিং ইলাইটস, যারা ক্ষমতাকে ব্যবহার করার মতো যাদের শক্তি আছে, তাদের আশেপাশে যে লোকগুলো থাকে তারা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন খাতে বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি করছে।
এটাকে আপনি যদি অর্থনৈতিক টার্মে বলেন, এগুলিকে আপনি এক ধরনের স্বার্থান্বেষী মহল বলতে পারেন, অথবা নিজ স্বার্থান্বেষী বলতে পারেন। এগুলি সেলফ সিকিং এবং সেলফ সার্ভিং, নিজের জন্য নিজের সম্পদ অর্জন করবে দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে। তো এইভাবে প্রত্যেকটি খাতে, সেটা আপনি ব্যাংকিং খাতে যান, একটা গোষ্ঠীকে দেখবেন তারা সব ব্যাংক কন্ট্রোল করতেছে, তারাই বেশি লোন পাচ্ছে। আপনি যদি পাওয়ার সেক্টরে যান, ইলেকট্রিসিটি বা গ্যাস সাপ্লাই বা ইম্পোর্ট, দেখবেন যে ওইখানে আরেকটা নতুন ক্লিক আছে, আর 8-10 জন 20 জন মিলে। এরকম বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি খাতে এরকম একটা স্বার্থান্বেষী গোষ্ঠী 5 জন থেকে 7 জন করে সৃষ্টি হয়েছে, যারা আসল টাকার মালিক বনে গেছে, দেন যারা সম্পদ সৃষ্টি করেছে তারা। এখন এই গোষ্ঠীগুলোর কিন্তু ওই যে আমাদের জানি না, নোয়াখালীতে একটা কথা আছে, রসুন কোয়ায় কোয়ায় কিন্তু গোড়া এক জায়গায়। এগুলি কিন্তু সবগুলাই আলটিমেটলি কিন্তু রাজনৈতিক দলের বা শাসক দলের সমর্থিত। সো যেভাবে দেশটাকে লুণ্ঠন করছে, তখন এখন ব্যবসায়ী সমাজের নেতৃত্ব তাই, ওই অর্জনকারীরাই এখন মানে এই সম্পদ অর্জনটা কিন্তু আবার ইলিগেল, এটা কিন্তু লিগেল না, কারণ এরা এটার উপরে কোনো ট্যাক্স দেয় না। এখন আপনি দেখবেন এই যে যাদের বাড়িতে রেড করে দেখবেন 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা পাওয়া যাচ্ছে। এখন এই যারা সম্পদ এভাবে অর্জন করে, তারা ট্যাক্সও দেয় না, তখন ওই সম্পদকে তারা রক্ষা করার জন্য এটা বিদেশে পাচার করে দেয়। সো দেশ বহুমাত্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ দেশের অর্থনীতি, যে যখন সম্পদ অর্জনকারীরা ইলিগেলি সম্পদ অর্জন করে আর সম্পদ সৃষ্টিকারীরা পিছিয়ে পড়ে যায়, তখন নেতৃত্ব তাদের কাছে চলে যায়, সম্পদও তাদের কাছে চলে যায়, বিদেশে পাচারকারীও তারা বনে। তো এই জন্যই আজকে আমাদের এই সমাজ বহুমাত্রিক বৈষম্যপূর্ণ একটা সমাজ। জনাব মিন্টু, আমি একটু প্রশ্ন জুড়ে দিতে চাই আপনার এই ধারণাটা থেকে। সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা কখনো রাজনৈতিক মেরুকরণের ভেতরে পড়ে নাই। আমরা আগে দেখেছি, আমি খুব ছোট ছিলাম কিন্তু আমার মনে আছে যে এফবিসিসিআইতে যখন কোনো অনুষ্ঠান হতো, আয়োজন হতো, উদ্বোধন সরকার প্রধান করতেন, সমাপনীতে বিরোধী দলীয় নেতা যেতেন। এক ধরনের ব্যালেন্স ব্যবসায়ীরা সবসময় করতেন। সেই ব্যবসায়ীরাই বাংলাদেশে একটা সার্টেন সময় পরে কেন রাজনৈতিক মেরুকরণে ঢুকে গেলেন? এক। দ্বিতীয়ত হচ্ছে, এখন আবার আমি দেখতে পাচ্ছি যে তারা এখন রাজনৈতিক এই মেরুকরণে নতুন যারা শক্তি হতে পারে বা এই বর্তমান সরকার যারা আছে, আবার তাদের পেছনে এসে দাঁড়াতে চাচ্ছে। আমি খুবই নিশ্চিত আপনিও বিভিন্ন ফোন পাচ্ছেন, যারা গত কয়েকদিন আগে আপনাকে ফোন করেনি, আপনি ফোন পাচ্ছেন কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে, এই মাইন্ডসেট কেন তৈরি হলো? আমি তো পুরো দিনেই ওনাদের টেলিফোন পাচ্ছি, বাট বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য একটা সহযোগিতা হ্যাজ বিকাম ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হলো যে এই যে ফ্যাক্টরিগুলোতে যে এখন আন্দোলন চলতেছে, বেসিক্যালি গার্মেন্ট এবং আমাদের ফার্মাসিউটিক্যাল। তো শুধু যে টেলিফোন করতেছে তা না, ফিজিক্যালও আমার সাথে অনেকে আসতেছে। আমি যথাসাধ্য চেষ্টা করতেছি আমার নিজস্ব ওয়েতে, যেটা অ্যাকচুয়ালি সরকারের করার কথা, যে এই ফ্যাক্টরিগুলোর জন্য কোনো রকমে কোনোভাবে মানে ধ্বংস না হয়। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম ওটা, এই মাইন্ডসেটটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল কেন? ব্যবসায়ীদের তো ব্যবসায়ীদের কাজটাই করার কথা ছিল। এটা হঠাৎ করে পরিবর্তন হয় নাই, এটা আমাদের একটা বোঝার ভিতরে একটা এনামলি আছে আমি মনে করি। দেখুন, আপনি কিভাবে রাজনীতিকে অর্থনীতি থেকে আলাদা করবেন। রাজনীতি এবং অর্থনীতি একে অপরের পরিপূরক এবং সম্পূরক। এখন আপনি যদি বলেন যে একটা দেশে রাজনীতি খুব ভালো হবে আর অর্থনীতি খারাপ হবে, আবার অর্থনীতি ভালো হবে রাজনীতি খারাপ হবে, এটা কিন্তু সত্যি কথা না। এই ধারণা থেকেই আপনার প্রশ্নটা আসছে যে কেন এই রাজনীতি এই লোকগুলা রাজনীতিতে জড়াইলো, বা কেন ওদের একটা দাসত্বের মতো নেতৃত্ব সৃষ্টি করলো ব্যবসায়ী সমাজে। এটা কিন্তু উত্তরটা হলো এই, রাজনীতি এবং অর্থনীতি এটাকে আপনি কোনোভাবেই আলাদা করতে পারবেন না, বিকজ এটা একে অপরের সম্পূরক। একটা ভালো হইলে আরেকটা ভালো হবে, একটা খারাপ হইলে আরেকটা ভালো হবে। এটা সেম থিং উইথ নৈতিকতা।
আপনি যদি মনে করেন যদি এই কথা বলতে বলে ব্যবসায়ীরা মুনাফা কর, ব্যবসায়ীরা সুযোগ পাইলে টাকা বানায়, ব্যবসায়ীদের কাজটা কি? মুনাফা করার কাজ। হ্যাঁ, অনৈতিকতার প্রশ্ন আসে, নট ব্যবসা। অনৈতিকতার প্রশ্নটা আসে যিনি ব্যবসাটা করেন তিনি যদি মাঝে মধ্যে অতি মুনাফার জন্য একটা সুযোগ পায়, অতি মুনাফা করে, অতএব ওনাকে নৈতিক বা অনৈতিক আপনি বলতে পারেন, কিন্তু ব্যবসা তো নৈতিক অনৈতিক না। ব্যবসা যদি না হয় তাহলে সমাজে সম্পদ কীভাবে সৃষ্টি হবে? অর্থনীতির তো মূলেই হইল সম্পদ সৃষ্টি করা। সম্পদ সৃষ্টি কারা করে? রাজনীতিবিদরা তো সম্পদ সৃষ্টি করে না। রাজনীতিবিদেরা যদি পারে সম্পদ লুণ্ঠন করে। এখন যখন লুণ্ঠনকারী আর রাজনীতিবিদ এক হয়ে যায় তখন তো আপনি এই সমস্যায় পড়বেন দেশে। অতএব রাজনীতিকে অর্থনীতিকে কোনোভাবে আলাদা করা যাবে না, এটা হলো একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো যে রাজনীতি সবসময় সব দেশে সব সমাজে একদম আদিকাল থেকে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এখন যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে তারা যদি ব্যবসা করে, তারা যদি লুণ্ঠন করে, তাই তো আপনি ওই অর্থনীতিকে আপনি ওইভাবে পাবেন না যেভাবে আপনি চাচ্ছেন। আর 2 নম্বর হলো যে যখন এই দুটো এক বনে যায় তখন কে রাজনীতিবিদ আর কে অর্থনীতি করে সম্পদ সৃষ্টি করে, এই দুই আলাদা তো আপনি খোঁজ করেই পাবেন না। জনাব মিন্টু, তাহলে এই প্রশ্নটা চলেই আসে, সেটা হচ্ছে যে তাহলে বিদায়ী সরকারের সময় যারা সুবিধা নিল এখন আবার যারা ভোল পাল্টা আবারও সুযোগ নিতে চাচ্ছে এদেরকে আপনি কেমন ব্যবসায়ী বলবেন? ব্যবসায়ী তো ব্যবসায়ী, কথা বলছেন আপনি। যারা সুযোগ পাইছে সবাইকে এই সুযোগ নিচ্ছে, সবাই এই সুযোগ নেয় নাই। যখনই একটা দেশে এক ব্যক্তি শাসন প্রতিষ্ঠিত হয় তখনই রাজনীতি অর্থনীতি এগুলি মানে একসাথে হয়ে যায়, যার ফলে আপনি এই যে ব্যবসায়ীদের কথা আপনি বলতেছেন ওরা সুযোগ নিছে। আমাদের ধর্মেও আছে মানুষ সুযোগ সন্ধানী, মানুষের চরিত্রের দুর্বলতা আছে, কত কথা আছে। তো সেজন্য আমি বলি আপনি যাই করতে চান সমাজে এসেনশিয়ালি জিনিসটা কিন্তু অনেকটা রাজনৈতিক। অতএব রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, আর যখন ঠিকমতো আপনি নিয়ন্ত্রণ করেন তখন অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে, মানে আরও ভালো করে। তো এখন তো রাজনীতি খারাপ, তো সেখানে অর্থনীতি কীভাবে ভালো হবে? অর্থনীতি যে পরিসংখ্যানের কথা একটা কথা বললেন, আমি আপনাকে বলতে পারি যে এমন কোনো পরিসংখ্যান আমাদেরকে দেওয়া হয় নাই যে পরিসংখ্যান আপনি বলতে পারেন সত্যিকার পরিসংখ্যান। অর্থাৎ সরকারকে দেখানোর জন্য, সরকারকে মানুষের কাছে বিভ্রান্ত করে অনেক ভালো কাজ করতেছে দেখানোর জন্য প্রতিটি পরিসংখ্যান একদম জনসংখ্যা গণনা থেকে আরম্ভ করি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত, সবগুলোতে মিথ্যা বলা হয়েছে। ওকে, আমরা একটি বিরতি নিব জনাব মিন্টু। ফিরে এসে আমরা একটু ব্যবসায়ী সংগঠনগুলোর অবস্থা নিয়ে আপনার কাছ থেকে একটু জানবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসির সাবেক প্রেসিডেন্ট এবং মাল্টি মোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আমি সংগঠনগুলো নিয়ে কথা বলবো ভেবেছিলাম। আপনি কিছুদিন আগে একটি বড় ব্যবসায়ীদের যে গেট টুগেদার হয়েছিল আমি বলবো এই বিদায়ী সরকারের পতনের পরে, সেখানে আপনি একটি কথা বলেছিলেন, সেখানে আমি ছিলাম, এবং সেখানে আপনি কথাটা এরকম করে বলেছিলেন যে ব্যবসায়ী সংগঠনগুলো ব্যবসায়ীদের কাজ না করে এখন রাজনীতি সংগঠনে পরিণত হয়েছে এবং ব্যবসায়ী সংগঠনগুলো খুব একটা জোরালো ভূমিকা পালন করতে পারছে না। আমি আগের প্রসঙ্গেও এখানে কিছুটা রিলিভেন্ট। দ্বিতীয়ত আমরা দেখতে পেলাম যে ব্যবসায়ী সংগঠনগুলো, মেজর ব্যবসায়ী সংগঠনগুলোতে গত এক দশকের ভিতরে যদি আমি বলি, নির্বাচনটাও নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে খুব একটা হয়নি। অনেক ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ছিল, উনি দাঁড়ালে আমি দাঁড়াবো না, এরকম ক্ষেত্রে দেখেছি যে এরকম দৃষ্টান্ত তৈরি হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলো কি তাহলে আসলে বড় ভূমিকা এখন পালন করার জায়গায় আছে কিনা? দ্বিতীয়ত হচ্ছে এগুলোকে এখন রেকটিফাই করার সুযোগ কিভাবে হবে? যারা সরকারের মিত্র, যারা সম্পদ অর্জনকারী সৃষ্টিকারী না, তারাই সব নেতৃত্বে চলে আসছে। তো ওদের কাজটা কি? ওদের কাজটা হলো যেন সরকার আয়ু দীর্ঘকাল হয়, সেটা গণতান্ত্রিক হোক বা অগণতান্ত্রিক হোক, এটা কোনো চিন্তা নাই। 1 2 নম্বর হলো উনি নেতৃত্বে আসতে চাইলে ওনাকে ওই স্বার্থান্বেষী গোষ্ঠীর মেম্বার না হলে তো উনি নেতৃত্বে আসতে পারছে না। আর যখন উনি নেতৃত্বে আসছেন উনি শুধু স্বার্থান্বেষী গোষ্ঠীকে সমর্থন করতে হবে, তাদের স্বার্থ রক্ষা করতে হবে, নট আপাময় ব্যবসায়ী গোষ্ঠী।
এবং যদি আপনি খুব ভালো করে দেখেন প্রত্যেকটি সংগঠন, সেটা আপনার খেলাধুলার সংগঠন হোক, আপনি বাফু দেখেন, ক্রিকেট বোর্ড দেখেন, ওই যে এফডিসি দেখেন, কোন জায়গায় এই গোষ্ঠী ছাড়া অন্য কেউ নেতৃত্বে আছে। সো এটা কিন্তু সমাজের অনেকগুলা খাত নিয়ে তো সমাজ প্রতিষ্ঠিত। সেখানে ব্যবসা একটা, রাজনীতিবিদ আরেকটা, আর্ট এবং কালচার আরেকটা, খেলাধুলা আরেকটা, লেখাপড়া আরেকটা। প্রতিটি সংগঠন যেই আঙ্গিকে আপনি দেখেন ওই স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি মসজিদ কমিটিও তাদের দ্বারা নিমন্ত্রিত। স্কুল কমিটি, কলেজ কমিটি, মসজিদ কমিটি, কোনটা ওদের দ্বারা নিয়ন্ত্রিত না? আপনি দেখেন ওই এমপিরা কিন্তু আবার স্কুলের গভর্নিং বডি মেম্বার। ওই এমপিরাই আবার দেখবেন এখন লোক ঠিক করতে যে কে কোন মসজিদের কমিটির, ইভেন ইমামও তাদের দ্বারা নিয়োজিত। সো এটা একটা এমন এক পর্যায়ে চলে গেছে পুরা দেশের অনলি এক্সট্রা স্বার্থান্বেষী গোষ্ঠী কর্তৃক দেশের প্রতিটি সংগঠন, প্রতিটি অঙ্গ, প্রতিটি খাত তাদের দ্বারা নিয়ন্ত্রিত। মিন্টু, এখন তো আবার আমরা দেখতে পাচ্ছি এইসব সংগঠন, ব্যবসায়ী সংগঠনের কথা যদি বলি, এফবিসিসিআই, বিজিএমইএ এবং আরো যেসব সংগঠন হচ্ছে, সেখানেও এক ধরনের ক্ষমতার পালাবদল হয়েছে। পুরনো নেতৃত্ব আর আসলেনি না সামনে, আবার আরেকটা দল গিয়ে বলতেছে যে এখন আমরা নেতৃত্ব দিব। এটাও কি তাহলে ভালো এক্সাম্পল তৈরি হলো, নাকি এখানে এখন একটা নির্বাচন হওয়া দরকার ছিল? এটা আগে তো খারাপ এক্সাম্পল, সেজন্য আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সংগঠনগুলা সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হোক, নট পালাবদল। পালাবদল হলে তো ধরেন এই ওই যে যেটা বললাম, এক গ্রুপ থেকে আরো গ্রুপে যাবে, এটাতে কোনো লাভ হবে না। সেই জন্য আমরা চাচ্ছি যে একটা সংস্কারের মাধ্যমে যেন ভবিষ্যতে আর কখনো কোনো রাজনৈতিক সমর্থিত গোষ্ঠী যেন আমাদের সংগঠনগুলো দখলে নিতে না পারে। এখন তো সব দখলকৃত, তারা কবজায় নিয়ে গেছে সব। এবং এটা হলো বেসিক্যালি একদলীয় এক ব্যক্তি শাসনের লক্ষণ সব জায়গায়, যে আপনি প্রথমেই সংগঠনগুলিকে আপনি কবজা নিয়ে যাবেন, তারপরে তারা ওই সংগঠনগুলো যেগুলি জনগণের সংগঠন, জনগণের দ্বারা পরিচালিত হওয়ার কথা, তখন মাত্র একটা স্মল স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়। এটা তো বললেন আপনি বেসরকারি সংগঠন। আপনার সরকারি সংস্থাগুলোতে আসেন, বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা আপনি বাংলাদেশ ব্যাংক বলেন, সেটা আপনি ইলেকশন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, যতগুলো সাংবিধানিক সংগঠন, সেখানে যতগুলো রাষ্ট্রীয় সংগঠন, আপনি পেট্রো বাংলা থেকে আরম্ভ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, তথ্য অধিকার কমিশন, প্রতিটি সংগঠন কোনো না কোনোভাবে সরকার সমর্থিত স্বার্থান্বেষী গোষ্ঠী কর্তৃক তাদের কবজা নিয়ে এখন জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত সংস্থাগুলি বা এই সংগঠনগুলো জনগণের টাকায় পরিচালিত হওয়া সত্ত্বেও জনগণের থেকে দূরে সরে গিয়ে ওই একটা গোষ্ঠীকে মাত্র তারা ওই সব কিছু সুযোগ করে দিচ্ছে যেন আপনি লুটপাট করতে পারেন। সেটা বাংলাদেশ ব্যাংক বলেন, আজকে যে বাংলাদেশের আর্থিক অবস্থা খারাপ, ব্যাংকগুলোর অবস্থা খারাপ, এই জন্য শতকরা 100% দায়ী বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, যারা এই ব্যাংকগুলোকে রেগুলেট করার কথা ছিল, তাদের চোখের সামনে দিয়েই, তাদের অ্যাপ্রুভেল নিয়েই লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে। এখন অতএব এটা শুধু যে ব্যবসায়ী সংগঠন তা না ভাই, আপনি ব্যবসায়ী সংগঠন, খেলাধুলার সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, গান বাজনা সংগঠন থেকে আরম্ভ করে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক সবই দখলকৃত। যেগুলি সবগুলোতে একটা সংস্কার লাগবে। ব্যাংকিং খাতকে কি রিভাইভ করা সম্ভব? আপনি মাত্র ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। যেই ব্যাংকিং সেক্টরের আপনি কথা বলছেন, সেই ব্যাংকিং সেক্টর আপনি বলছেন বাংলাদেশ ব্যাংক নজরদারি করেনি, আবার অনেক ক্ষেত্রে ঋণ খেলাপিদের নামের বড় তালিকাতেও কিন্তু ব্যবসায়ীদেরই নাম আছে। একটা সময় তো যারা বিভিন্ন সময় আমার আয়োজনে এসেছেন, তারা কিন্তু ব্যাংকের যারা বিভিন্ন কর্ণধাররা, তারা কিন্তু বলেছেন যে ঋণ দিয়ে ফেরত না আসাটা এক ধরনের ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছিল, এটার থেকে তারা বের হয়ে আসতে চান। আপনি ব্যাংকের দায়িত্ব নিয়েছেন নতুন করে একটি, আপনার কাছে কি মনে হয় এই ব্যাংকিং খাতে সুশাসন আনা খুব সহজ হবে? আপনি একটা কথা, বাংলাদেশ ব্যাংক ঠিকমতো নজরদারি করে নেয়, নজরদারি তো করে নেয়, এটা তো ঠিক আছে, কিন্তু ওনাদের সহায়তায়, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায়, সহযোগিতায় এবং উস্কানিতে এই ব্যাংকগুলো শুধু দখল হয়েছে তা না, ব্যাংক থেকে টাকাগুলো লুট হয়েছে। এখন এটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব
এই ব্যাংকগুলা কীভাবে ওদেরকে সাহায্য সহযোগিতা করে যেন ব্যাংকগুলোকে আবার ঠিকমতো পরিচালনা করার সুযোগ সৃষ্টি করা। দায়িত্ব এই জন্য বললাম যে কেন্দ্রীয় ব্যাংকের নাম হয়েছে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। কাকে? কেন্দ্রীয় ব্যাংক তো আমাকে কোনো ধার দিবে না, কেন্দ্রীয় ব্যাংক ধার দিবে ব্যাংকগুলোকে, এবং ব্যাংকগুলোকে নিয়ন্ত্রিত করবে যাতে করে ব্যাংকগুলো এই যে লুটপাট এগুলি করতে না পারে। এখন গত এক দশকে এমন একটা মানুষের ভিতরে আইডিয়া সৃষ্টি হয়েছে, মানে ব্যাংক পরিচালনা যারা করতেছিল পরিষদের মেম্বার, যে আমি ব্যাংকের মালিক। ব্যাংকের মালিক তো ব্যাংকের ডাইরেক্টরের না, ব্যাংকের শেয়ার হোল্ডারও না। ব্যাংকের এক নম্বর মালিক হলো ব্যাংকের যারা টাকা রাখে, যারা ডিপোজিট করে, তারা ওটা হলো নাম্বার ওয়ান মালিক বলেন বা ঝুঁকি গ্রাহক বলেন, ইংরেজিতে স্টেক হোল্ডার। 2 নম্বর স্টেক হোল্ডার হলো যারা ব্যাংকের সাথে ব্যবসা বাণিজ্য করে তারা। 3 নম্বর হলো দেশের অর্থনীতি। 4 নম্বর হলো এই আমরা যারা এটার ভিতরে 2 ভাগে যাক, আমরা যারা স্পন্সর আগে মানে ইনভেস্টমেন্ট করে ব্যাংকটা প্রতিষ্ঠা করছি, আর আরেকটা হলো যারা পাবলিক শেয়ার হোল্ডার। আর সবশেষে হলো কিন্তু আবারও দেশের অর্থনীতি। অতএব ব্যাংকিং সেক্টর যদি খারাপ হয় তাহলে কোনোভাবেই আপনার দেশের অর্থনীতিকে আপনি ভালো করতে পারবেন না। এখন পর্যন্ত কিন্তু আমি এমন কোনো, খালি ভাঙতেছি আমরা, কিন্তু এগুলি গড়ার জন্য যেই নীতি দরকার সেটা এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। আমরা এই প্রশ্নটি করব, তারপর আমরা আরেকটি বিরতি নিব। প্রশ্নটি হচ্ছে এরকম, এখন বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আপনি সামনের দিনের জন্য কি অবজারভেশন দেখেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট এখন ব্যবসায়ী সংগঠন বা ব্যবসায়ীরা যখনই আমাদের দেশের নতুন সরকারের নীতি নির্ধারকদের সাথে দেখা করছেন, বলছেন যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বায়ারদের সামনে অনেক ক্ষেত্রে ইমপ্রেশন খারাপ হচ্ছে, সেটিও এখন আলোচনায় আসছে। এবং নীতি নির্ধারকরা আবার এরকম একটি ব্যাখ্যা দিচ্ছেন যে আমাদেরকে আর একটু সময় দিতে হবে, কারণ একটু ব্রিদিং স্পেস দরকার। আপনি কি মনে করেন এখন আসলে আমাদের কোন কাজটা মূল হওয়া উচিত? আসলেই নতুন সরকারকে আর একটু সময় দেওয়া উচিত কিনা নিরাপত্তা নিশ্চিত করার জন্য? নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সরকার, যদি আপনাকে সরকার বলেন আপনি, তাহলে 1 সেকেন্ডও সময় দেওয়া যাবে না। এটা হলো একটা, ওনারা ভুয়া কথা বলতেছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। আমি চাই না এনারাও আবার জনগণকে বিভ্রান্ত করুক গত সরকারের মতো। সরকারের প্রাথমিক দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এই জানমালের ভিতরে এগুলি সব চলে আসে। অতএব ওনার এটার জন্য কিসের সময় নেবে? উনি বলতে পারে যে অর্থনৈতিক সংস্কারের জন্য একটু টাইম নেন, রাজনৈতিক সরকারের জন্য একটু টাইম দেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য টাইম নেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য কেন টাইম চাইবে ওনারা? এটা একদমই অসঙ্গতিপূর্ণ একটা দাবি। আমি যদি সরকারের করে থাকে আমি বলতেছে ওনারা, বাট এটাতে আমি বিশ্বাস করি না। 1 2 নম্বর হলো যে ব্যবসার তো শুধু, যখন আপনি একটা ব্যবসা করতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হলো একটা প্রাথমিক, সেটা হলো আপনার নিজের একটা উদ্যোগ এবং উদ্যমের যদি আপনার কাছে থাকে। তারপরেই আসে সামাজিক মূলধন। সামাজিক মূলধন সৃষ্টি হয় দেশের সামাজিক নিরাপত্তা, জানমালের নিরাপত্তা। 3 নম্বর হলো আপনার এই যে মানুষের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, একজনের সাথে একজনের ভালো সম্পর্ক, একজন একজনকে বিশ্বাস করা, এগুলি থেকে। এখন বাংলাদেশের এই প্রতিটা জিনিস আওয়ামী লীগ বিএনপি বিশ্বাস করে না। দেশ 2 ভাগে বিভক্ত। আপনার এখন মনে করেন এই মুহূর্তে হয়তো পুলিশ নেই, পুলিশ যখন ছিল তখনও তারা আইনের অসম বিষম প্রয়োগ করছে। অর্থাৎ আওয়ামী লীগ যদি দোষ করে, মানুষ মারে, খুন করে, ওদের কেসে নিবে না। আর বিএনপি যদি রাস্তা হেঁটে যায়, কয় যে এরা মানুষ মারছে। অতএব এগুলির জন্য সরকার দায়ী। এখন সরকার যেই আসুক, নির্বাচনে আসুক, জনমতের মানে ভিত্তিতে আসুক, সরকারের প্রাথমিক দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা। সেখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে দেশি, কে বিদেশি, এগুলি আমাদের ইস্যু না। অতএব যদি দেশের অর্থনীতি ভালো করতে চায়, দেশকে সামাজিকভাবে মানে উন্নত করতে চায়, তাহলে জানমালের নিরাপত্তা হলো প্রাথমিক, এবং যেই এই কাজটা করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। এই অবস্থাতে তাহলে আমরা যদি এখন সামনের দিনের বিনিয়োগের কথা বলি, বিনিয়োগকারীদেরকে আপনি কি বার্তা দেওয়া উচিত বলে আপনি মনে করেন নতুন সরকারের? ভাই, বিনিয়োগকারীদের কোনো বার্তায় কাজ হয় না। বিনিয়োগকারীরা চোখ আছে, কান আছে।
আমাদের দেশে সরকারের ওই চোখ আছে কিন্তু কান নাই। এই সরকার না, আগের সরকারের কথা বলেছে, গত সরকার। অতএব বিনিয়োগকারীদের আপনি বলবেন ভালো ভালো কথা বলবেন, পোলাও বিরিয়ানি খাবেন, সে কাছে আসবে না ভাই বিনিয়োগ করতে। এখন প্রবলেম যেটা হইলো বিনিয়োগের বাংলাদেশে এই মুহূর্তে, প্রথম কথা হইলো দুইটা কারণে। একটা হলো উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে যারা বেসিক সঞ্চয় করে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, প্রতি মাসে কিন্তু সঞ্চয় করে, এদের সঞ্চয় এখন কমে যাচ্ছে। সঞ্চয় যখন কমে যায় তাহলে বিনিয়োগও কমে যাবে। একটা কারণ সেটা হলো যে কোনো দেশে যা বিনিয়োগ হয়, সরকারি বিনিয়োগ অথবা বেসরকারি বিনিয়োগ, দুইটা মিলে যাও বিনিয়োগ যা হয়, সেই বিনিয়োগের 97%, অর্থাৎ 100 টাকা 97 টাকা আসতে হবে দেশীয় বিনিয়োগ থেকে, দেশীয় সঞ্চয় থেকে। এখন এই দেশীয় সঞ্চয় উচ্চ মূল্যস্ফীতির কারণে এবং সরকারের বহুমাত্রিক বৈষম্যের কারণে দিন দিন সঞ্চয় কমে যাচ্ছে। সঞ্চয় যদি কমে যায় তাহলে আপনি বিনিয়োগটা কীভাবে হবে? বিনিয়োগ যদি কমে যায় তাহলে কর্মসংস্থান কীভাবে হবে? তো একটা দেশে যদি সঞ্চয় কমে যায়, বিনিয়োগ কমে যায়, কর্মসংস্থান কমে যায়, তারপরে ব্যাংকিং খাতের যে দুর্দশা এখন, এ সব কিছু মিলে ও দেখতেছে না বিনিয়োগকারী, আমি দেখতেছি না বিনিয়োগ করলে আমার কি হবে। অতএব প্রথম যেটা দরকার, প্রাথমিক, এটা হলো সামাজিক ক্যাপিটাল বৃদ্ধি, সামাজিক মূলধন বৃদ্ধি করা। যে সামাজিক মূলধন বৃদ্ধি হবে অনলি যদি আপনি যদি সামাজিক নিরাপত্তা দিতে পারেন, জানমালের নিরাপত্তা দিতে পারেন। না হলে এসব মিষ্টি কথায় ওই কত রোড শো করলো, কত সরকার কত কিছু করলো, বিনিয়োগ কই? বিনিয়োগ তো দিন দিন কমে যাচ্ছে। সরকার ইনফ্রাস্ট্রাকচারে কিছু বিনিয়োগ করছে, যেমন ধরেন পদ্মা ব্রিজ। আমি খুব পছন্দ করি পদ্মা ব্রিজ, আমি ইচ্ছা করি ওখান দিয়ে যাই দেখার জন্য, ঘোরার জন্য। বাট এই ধরনের বিনিয়োগ কর্মসংস্থান তো সৃষ্টি করে না ভাই। বাট এটার একটা হিউজ সামাজিক ভ্যালু আছে। যেমন প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে যত লোক আসা যাওয়া করতেছে, আমার মনে হয় 5 লক্ষ তো করে। তো 5 লক্ষ লোক ডেইলি 2 ঘন্টা আপনার সেভ করতেছে। একটা লোকে সপ্তাহে 5 দিন কাজ করে 8 ঘন্টা করে 40 ঘন্টা। এখন যদি 5 লক্ষ লোক ডেইলি 2 ঘন্টা সেভ করে, তাহলে 10 লক্ষ ঘন্টার সেভ হইল আজকে দেশের। এই 10 লক্ষ ঘন্টা দিয়ে আপনি কী করবেন? যদি বিনিয়োগ না হয়, যদি কর্মসংস্থান সৃষ্টি না হয়, তাহলে ওই 10 লক্ষ ঘন্টা সে বসে বসে ভ্যারান্ডা বাজব, আর নয় মারামারি করব, আর নয় সমাজে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সেই জন্যই দেশে বিনিয়োগ অত্যন্ত জরুরি। বিনিয়োগ মিষ্টি কথায় আসে না। বিনিয়োগ যে করে ও সব জানে। মিথ্যা বিভ্রান্তিকর পরিসংখ্যান দিলে বিনিয়োগ আসবে না, সামাজিক নিরাপত্তা থাকলে বিনিয়োগ আসবে না, আর বাকিটা তো বলার অপেক্ষা রাখে না। কথা বলছিলাম না, এই জন্য আমি বলতেছি মিষ্টি কথা কাজ হবে না, কাজ করতে হইব ওনাদের। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব জনাব মিন্টু। ফিরে এসে আমরা আপনার কাছ থেকে ইয়াং জেনারেশন আপনার জন্য অনেক প্রশ্ন পাঠিয়েছে, সেগুলোর উত্তর জানবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট এবং মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আমরা বলেছিলাম আপনাকে কিছু প্রশ্ন আমরা করবো তরুণদের পাঠানো, এটা আবার আমরা র্যাপিড ফায়ার আদলে করি। দ্রুত উত্তর দিতে হবে, কিন্তু আপনি কিছুটা ভাবনারও খোরাক পাবেন, অত দ্রুত উত্তর দিতে হবে না। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, আপনি নিজেকে অনেক ধরনের কাজের সাথে, ব্যবসার সাথে জড়িত করেছেন। নতুনরা জানতে চায় আপনার প্রথম ব্যবসা আসলে প্রথম কোনটা ছিল? আমার প্রথম ব্যবসা ছিল জাহাজ ব্যবসা। ওকে, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন, তারা জানতে চায় বাংলাদেশে ব্যবসা বা বিনিয়োগ নিয়ে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা কোনটা? সবচেয়ে প্রচলিত ভুল ধারণা সেটা হলো যে আপনার টাকা হলেই আপনার ব্যবসা করতে পারবেন। এটা হলো ভুল ধারণা। কারণ একটা ব্যবসা যদি করতে হয়, প্রথম যে ব্যবসাটা করবে তার একটা উদ্যম এবং উদ্যোগের, এটা তার মেধা থেকে আসতে হবে। তারপরে হবে যে সমাজে আপনি ব্যবসাটা করবেন সেই সমাজের সামাজিক নিরাপত্তা, বা আমি যেটা আগে এক্সপ্লেন করতে চেষ্টা করছি যে সামাজিক মূলধন। সামাজিক মূলধন তো আমি একটা এক্সপ্লেন করছি যে কীভাবে সৃষ্টি হয় একটা সমাজে। 3 হলো আর্থিক ক্যাপিটাল। এটার জন্য একটা টাকার দরকার হবে। সেটা দুইভাবে আসবে, একটা হলো ব্যাংক থেকে আসবে, আর একটা হলো নিজের থেকেও কিছু আসতে হয়। আর 4 নম্বর যেটা, সেই ব্যবসাকে কাজে লাগিয়ে যদি আপনি মুনাফা করতে পারেন,
তাহলে আপনার ব্যবসাটা দিন দিন বৃদ্ধি হবে। তার মানে টাকা থাকলে শুধু ব্যবসা করা যায় না, এটা নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ। তৃতীয় প্রশ্ন, আগামীতে বাংলাদেশের কোন পণ্য বা সেবাকে গ্লোবাল মার্কেটের জন্য আপনার খুব পটেনশিয়াল মনে হয়, যে না খুব সম্ভাবনাময়, এটা সামনে ভালো করবে? একটা তো আমরা ইচ্ছা করলে আমাদের গার্মেন্ট আরো অনেক বৃদ্ধি করতে পারি। শুধু এখন তো আমরা যে গার্মেন্টের কিন্তু অনেক পণ্য আছে গার্মেন্টের ভিতরেই, সেগুলিতে আমরা কয়েকটাতে সীমাবদ্ধ, ওইখানেও ডাইভার্সিটি করা যায়। ঔষধের প্রোডাকশন বাংলাদেশে খুব ভালো হচ্ছে, এটা একটা মার্কেট আমরা ক্রিয়েট করতে পারি। বিশ্বের বহু দেশ কৃষি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে অনেক বিদেশি মধ্যে অর্জন করে, কিন্তু সেটা আমরা আজ পর্যন্ত কৃষি কোনো পণ্য উৎপাদন করে এমন কিছু আমরা পাইনি। এখন আমাদের লোকদের মনে ধারণা একটাই, যে আপনি একটু বড় হইলেন যে এটা বিদেশে রপ্তানি করে দিও, সে এখানে যে আপনাকে $200 পাঠাবে। এই মনোবৃত্তি যতদিন আমাদের সরকারের ভিতরে না যাবে, যে ডলারের জন্য মানুষের মেধাকে বিদেশে রপ্তানি করো, ততদিন এদেশের উন্নতি একটু স্লো হবে। আপনি যখন কোথাও বিনিয়োগ করেন তার আগে কি যাচাই করেন? সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, আপনি কি নতুন ধরনের ব্যবসায় ইনভেস্ট করেন, নাকি সবসময় যেটা পুরনো আপনি যেটা সম্বন্ধে জানেন সেখানেই সবসময় বিনিয়োগ করেন? আমি তো আপনাকে বললাম যে আমি তো ওই একটা ক্যাপিটালিস্ট সিস্টেমে বিশ্বাস করি। সেটা হলো ইউ ক্রিয়েট, ইউ ডিস্ট্রয়। আমি যত ব্যবসা করছি এত নামও আমার মনে নেই এখন, কথা বুঝছেন না? এই পর্যন্ত আমার মনে হয় আমি অন্তত 30টা ব্যবসায় ঢুকছি, 30টা ব্যবসা অনেক বের হয়ে আসছে, কিন্তু এখন আমি মেইন কনসেন্ট্রেট করতেছি সেটা হলো কৃষি। আচ্ছা, বাংলাদেশে সবচেয়ে বড় সিড বীজের ব্যবসা আমি মনে করি আমাদের কোম্পানি লালতি সিডস। এখন আমি যেটা দীর্ঘদিন ইনভেস্টমেন্ট করতেছি এটা হলো লাইভ স্টক ডেভেলপমেন্ট, অর্থাৎ গরু এবং মহিষের ডেভেলপমেন্ট। এগুলি কোনো ব্যবসায়ী 10 বছর 12 বছর 20 বছরে আপনি খুব বেশি লাভ করবেন না, কিন্তু একবার যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে এটা 100 বছর 200 বছর চলবে। পঞ্চম প্রশ্নে যেতে চাই, ব্যবসায় তো অনিশ্চয়তা হয়, এই অনিশ্চয়তা নিয়ে প্রস্তুতির সবচেয়ে ভালো কৌশল কি? সেটা খুব ডিফিকাল্ট টু আনসার। এই জন্য আনসার যে প্রথম হইল যে আপনাকে নিজের শ্রম দিতে হবে। নতুন যদি ব্যবসা করেন, অনলি যেই জ্ঞান আপনার আছে, যেটাতে আপনার ইন্টারেস্ট খুব হাই, আপনার ইচ্ছা যে এই কাজটা আমি করতে পারবো, আপনার যথেষ্ট সাহস আছে এবং সামর্থ্য আছে, অনলি সেটাতে যাওয়াই হলো উত্তম। পরের প্রশ্নে যেতে চাই, এটার উত্তর আমিও জানতে চাই। একই সাথে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হওয়ার সবচেয়ে রিওয়ার্ডিং পার্ট কি? আমার রাজনীতি আসাটা কিন্তু ইচ্ছাকৃত না। আমি কোনোদিন কোনো ইলেকশনও করি নাই, এমপি ইলেকশনও করি নাই, মন্ত্রী হওয়ার সুযোগ সত্ত্বেও আমি কোনোদিন মন্ত্রীও হই নাই। আমার জন্য আমার যেটুকু ব্যবসা করি এটুকুতে আমি সন্তুষ্ট আছি। তো আমার দেশের প্রতি, দেশের ব্যবসার প্রতি, দেশের প্রতি আমার যে দরদ, এই হিসাবে হয়তো আমি রাজনীতির সাথে একটু সম্পৃক্ত আছি, কিন্তু কোনো মন্ত্রী বা এমপি হওয়ার কোনো ইচ্ছা তখনও ছিল না, ভবিষ্যতেও নাই। ওকে, পরের এটা আমরা সামনে নিশ্চয়ই দেখতে পাবো। পরের প্রশ্নে যেতে চাই, নতুন প্রজন্মের যারা ব্যবসায়ী তাদের কি ভালো লাগে কি ভালো লাগে না? আমি নিশ্চয়ই মনে করি যে যদি ছাত্র আন্দোলনটা দেখেন, বাংলাদেশে গত 1 দশকে বহুমাত্রিক বৈষম্য সৃষ্টি হয়েছে। সেটা আপনি ইনকাম বৈষম্য বলেন, সামাজিক বৈষম্য বলেন। সামাজিক বৈষম্য বলতে আমি বড় লোক, আমার টাকা পয়সা, এখানে আবার বড় লোকের কোনো বদ্ধতার ইস্যু নেই। এখানে বড় লোক হলে মানে আপনার টাকা আছে, আপনি বড় লোক, তখন আপনার নামি দামি গাড়ি কিনবেন, আপনি বড় বাড়িতে থাকবেন, আপনার যথেষ্ট টাকা আছে, সো আপনি এখন বড় লোক। বড় লোকেরা তাদের ছেলেদের পাঠাচ্ছে ভালো স্কুলে, ইংরেজি স্কুলে, আর যে গরিব সে পাঠাচ্ছে ওই মনে করেন সরকারি স্কুলে। তো আপনি তো প্রথমেই জীবনে সামাজিকভাবে তো আপনার একটা বৈষম্য সৃষ্টি করতেছেন। পরের প্রশ্নে যেতে চাই, নতুনরা জানতে চাই ব্যবসায় এথিক্স এবং মুনাফা এই দুইটার ভিতরে কোঅর্ডিনেশন করা কি সম্ভব? একটা দেশের মাথা হইল রাজনীতি, অতএব যদি রাজনীতি দেশের খারাপ হয় তাহলে আপনার নৈতিকতা কি শুধু মসজিদের ইমাম আর ব্যবসায়ীদের জন্য? নৈতিকতা তো শুরু হবে রাজনীতিবিদদের থেকে, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, যারা সমাজে শাসন করে তাদের থেকে। অতএব যখনই আপনার দেশে
রাজনীতিতে একটা নৈতিকতা আসবে, দেখবে আমরা ভোট চুরি করবেন না, মানুষের আসল ভোটে নির্বাচিত হইবেন, এবং চুরি করবেন না, ডাকাতি করবেন না, ডাকাতি করলে আপনাকে পুলিশে নিয়ে যাবে। যখনই ওই জিনিসটা হবে, ওই নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, তখন অটোমেটিক্যালি ব্যবসাতেও নৈতিকতা আসবে, সব সমাজের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা আসবে। আমি জানি না আপনি এটা পান কিনা, কিন্তু তারপরে আমি প্রশ্নটা করতে চাই, তারা জানতে চাই, নতুনরা জানতে চাই আপনি অবসরে কি করেন? লেখি এবং পড়ি, আর কিছু করি না। 10 নম্বর প্রশ্ন করতে চাই, তারপর আমরা অনুষ্ঠানের সমাপনীর দিকে যাবো আস্তে আস্তে। আরেকটা প্রশ্ন করবো এরপরে বড় র্যাপিড ফায়ারের অংশটা শেষ করি। 10 নম্বর প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তারা জানতে চায়, ধরুন আপনাকে একটা ক্ষেত্রে দেয়া হলো আনলিমিটেড ফান্ড, আরেক ক্ষেত্রে দেয়া হলো আনলিমিটেড ট্যালেন্টেড কিছু মানুষ, আপনি কোনটাকে নেবেন এবং আপনার নিজের বর্তমান ব্যবসায় আপনি তাদের টাকা বা ট্যালেন্ট যেটাই নেন না কেন সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? যিনি ট্যালেন্ট, ওটা তো একদিনে বুঝতে পারবো না, বাট আমি কিন্তু ট্যালেন্ট নয় পছন্দ করি যদি উনি কিছু ক্রিয়েট করতে পারে। তো সেখানে তো আমি পুরো দিন খালি ট্যালেন্ট খুঁজি, বা কার মাথায় বুদ্ধি আছে, কে এই বিষয়ে জ্ঞান বেশি রাখে। তো সেজন্যই আমার ব্যবসার জন্য ট্যালেন্ট অত্যন্ত জরুরি দেন মানি। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছেন। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব মিন্টু, প্রশ্নটি করতে চাই, ঠিক 1 দশক পরে বাংলাদেশের অর্থনীতিকে আপনি কোথায় দেখেন? আমি কোথায় দেখি এটা এখনও আমি বলতে পারবো না, তবে আমি ভালো দেখতে চাই। এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতি যদি ঠিক থাকে, তাহলে আমি শতকরা 100% শিওর যে বাংলাদেশের অর্থনীতি বহু আশেপাশের দেশ থেকে ভালো হবে। এবং আমি ভালোটাই চাই, এবং এই ভালো হওয়ার জন্য যতদিন আমি বেঁচে আছি যেটা করা দরকার আমি সেটাই করে দেবো। নিঃসন্দেহে আমরাও তেমনটি আশা করি। জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ব্যবসা এবং রাজনীতি এটি মিলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু এটিকে আলাদা করে রাখতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় মুনশিয়ানা। সেটি যারা করতে পেরেছেন তারা এখন কোনো ধরনের জটিলতার ভিতরে পড়েননি, কিন্তু যারা করতে পারেননি তাদেরকে অনেক ধরনের সংকটের ভিতর দিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের এই বড় উদাহরণই বাংলাদেশের যারা আগামী প্রজন্ম তাদের জন্য একটি বড় লেসন এখান থেকে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যবসায়ী সংগঠনগুলো বা ব্যবসায়ীদের বা বাংলাদেশের বড় যারা পথিকৃৎ আছে ব্যবসার ক্ষেত্রে, তাদের আসলে আগামীর ভবিষ্যৎ কি সেটি আসলে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি বলে দেবে। কিন্তু এখনও যে বাংলাদেশের সম্ভাবনা হারিয়ে যায়নি, বরং এটিকে যারা অনেক সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। নতুন প্রজন্ম, আপনারা স্টার্ট আপ করেন, টেক বেসড যে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেন বা যা কিছুই করেন, সেখানেও যে আসলে ফান্ডিংয়ের অভাব বা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার অভাব হবে না, সেটি কিন্তু আব্দুল আউয়াল মিন্টু আজকে আপনাদেরকে বলেছেন। একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নৈতিকতা থাকতে হবে। একটি কথা তিনি আজকে শুরু থেকেই বলেছেন যে সম্পদ শুধু অর্জন করলে হবে না, সৃষ্টি করাটাও শিখতে হবে, এবং সেই সৃষ্টিটা যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের কর্মসংস্থান তৈরি হবে মানুষের। এবং আমরা যে একদম সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, বাংলাদেশের অর্থনীতিকে সমুন্নত রাখার যে স্বপ্ন দেখি, সেটি কিন্তু সেই অর্জন দিন শেষে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।